নমস্কার। আমি আজকে দর্শনের স্বরূপের শেষ অংশে এসে গেছি। অর্থাৎ দর্শনের স্বরূপকে আমরা মোটামুটিভাবে অনেকটাই জেনে গেছি, তাই নয় কি? তোমাদের কি মনে হচ্ছে? আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমরা মোটামুটি নিশ্চয়ই খানিকটা বুঝতে পেরে গেছো। আমি শেষে একটা সিনপসিস করব। তো যাই হোক, প্রথমে আমরা চলে আসি শেষ পর্বটাতে, যেখানে আরেকটু অংশ বাকি আছে, যেটা শেষ করলে তবে আমরা এই দর্শনের সংজ্ঞাকে খুঁজে পাবো। এখনো কিন্তু দর্শনের সংজ্ঞার কাছাকাছি এসে গেছি, কিন্তু পুরোটা পাইনি। সেটা কি রকম না, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং দার্শনিক জ্ঞান, এইগুলোর মধ্যে একটু সম্পর্কটা আমরা দেখে নিই। বেশি কথায় যাব না, সামান্য ছোট্ট করে বলি। সেটা হচ্ছে সাধারণ মানুষ তাদের জগত জীবনের অভিজ্ঞতায় নানান রকম জ্ঞান লাভ করে। তো এবার সেই সাধারণ মানুষের জ্ঞানটা এক একজনের কাছে এক এক রকমের হয়। কাজেই সাধারণ জ্ঞানটাকে আমরা বলতে পারি অসংবদ্ধ, অস্পষ্ট, অসংযত জ্ঞান। পাশাপাশি বিজ্ঞান কি করে? পর্যবেক্ষণ পরীক্ষণের দ্বারা এই সাধারণ মানুষের এই সাধারণ জ্ঞানগুলোকেই সুসংবদ্ধ করে, সুস্পষ্ট করে, করে একটা তার একটা সুন্দর একটা রূপ দেবার চেষ্টা করে। সামগ্রিক রূপ বলবো না ঠিক, কেননা বিজ্ঞান তো সামগ্রিকভাবে জগত জীবন নিয়ে আলোচনা করে না। তা বিজ্ঞান এক একটা দর্শন, মানে তার এক একটা শাখা নিয়ে আলোচনা করে। সেই জন্যে বিজ্ঞানের এই জ্ঞানটা ঐক্যবদ্ধ জ্ঞান, কিন্তু সেটা হচ্ছে আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান। কারণ সে কতকগুলো জিনিস নিয়ে আলোচনা করে, কতকগুলো বিষয় নিয়ে আলোচনা করে, কতগুলো শাখা নিয়ে আলোচনা করে, সব কিছু সামগ্রিকভাবে জগৎ জীবন নিয়ে আলোচনা করে না। পাশাপাশি আমরা যে দর্শন পড়তে চলেছি, যে ফিলোসফি পড়ছি, সেই ফিলোসফি বা দর্শন কি করে না, বিজ্ঞান কতগুলো জিনিসকে স্বতঃসিদ্ধ বলে স্বীকার করে নেয়। যেমন জড়দ্রব্য, দেশ, কাল ইত্যাদিগুলোকে, কার্যকারণ সম্বন্ধ, প্রকৃতির একরূপতা, এগুলোকে সব স্বীকার করে নেয় স্বতঃসিদ্ধ বলে। এগুলো নিয়ে আর বিচার বিশ্লেষণে যায় না। দর্শন কিন্তু সামগ্রিকভাবে জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে সে কি করে না, সে সামগ্রিকভাবে সবটারই একটা ঐক্যবদ্ধ, সুসংবদ্ধ, সুস্পষ্ট জ্ঞান দেবার চেষ্টা করে। তাই ব্রিটিশ দার্শনিক একটা সুন্দর কথা বলেছেন, অন্তত দর্শনের ছাত্র হিসেবে আমার তো খুব ভালো লাগে সেটা শুনতে বা বলতেও। সেটা কীরকম না, ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সার বললেন ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সার বললেন যে সাধারণ জ্ঞান হচ্ছে অনৈক্যবদ্ধ জ্ঞান, যার কোনো ঐক্যই নেই, এ একরকম বলছে, ও একরকম বলছে, ঠিক আছে। বিজ্ঞান হচ্ছে অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। বিজ্ঞান হচ্ছে অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। কেন না, বিজ্ঞান সব কিছু নিয়ে তো আলোচনা করছে না, খণ্ড খণ্ড জিনিস নিয়ে আলোচনা করছে। কাজে বিজ্ঞান অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। আর আমার মনোমতো কথাটা হারবার্ট স্পেন্সার কি বললেন না, হারবার্ট স্পেন্সার বললেন আর দার্শনিক জ্ঞান হচ্ছে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে দর্শনের প্রশংসা করলে আমরা দর্শনের ছাত্র হিসেবে একটু ভালোই লাগে। হারবার্ট স্পেন্সার যেটা বললেন সেটা আমার মনোমতো কথা বা তোমাদেরও মনোমতো কথা হবে, যে সাধারণ জ্ঞান যেটা আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ইত্যাদির মধ্যে দিয়ে পাচ্ছি, সেই জ্ঞানটা হচ্ছে অনৈক্যবদ্ধ জ্ঞান। তার মধ্যে কোনো একতা নেই, এ একরকম বলে, ও একরকম বলে। আর বিজ্ঞান ঐক্যবদ্ধ জ্ঞান, কিন্তু অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। কেন না, বিজ্ঞান সব কিছু নিয়ে আলোচনা করে না, সব কিছু নিয়ে আলোচনা, খণ্ড খণ্ড জিনিস নিয়ে আলোচনা করে, ওই জন্য অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। আর পাশাপাশি দর্শন কি না, দর্শন হচ্ছে সামগ্রিকভাবে, সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কথাটা খুব মনোমত হলো নাকি, তাই না? আচ্ছা, এইবার চলে আসি কালকে যেখানে বলছিলাম যে দর্শন লিখেছো, ফিলোসফি লিখেছো, এবার লেখার পরে তোমার কিছু দুষ্টু বন্ধু হয়তো তোমাকে বলছে, সবাই বলছে না, কিছু দুষ্টু বন্ধু হয়তো বলছে যে আরে দর্শনের অলস চিন্তা ছেড়ে আয়না রুটির চিন্তা করি। আর গ্রামে গঞ্জে
খাবারের জন্যে, খাদ্যের জন্যে মেহনতি মানুষের পাশে দাঁড়াই। নিশ্চয়ই, খুব ভালো কথা, খুবই সুন্দর কথা। কিন্তু তার উত্তরে তুমি তাহলে কি বলবে? তুমি তার উত্তরে বলতে হবে, বা তুমি কেন, আমি তোমাদের বলে দিচ্ছি আর কি, তুমি বলবে কি, যে তার উত্তরে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই, মানে রুটির চিন্তা করা তো একটা চিন্তাই বটে। অর্থাৎ রুটির চিন্তা না করলে, দেহের পুষ্টি না হলে চিন্তা করব কি করে, তাই নয় কি? তো রুটির চিন্তা করাটা হচ্ছে মন্দ দর্শন। মন্দ দর্শন মানে আমি খারাপ অর্থে বলছি না, আমি এই অর্থে বলছি যে সেখানে কিন্তু মন্দ দর্শন কেন না, তাতে আমাদের দেহের পুষ্টি হবে, কিন্তু মনের পুষ্টি কি করে হবে? অর্থাৎ তোমার মনে যে প্রশ্নগুলো জাগছে, অর্থাৎ তোমাকে যে বলছে তাকে তুমি জিজ্ঞেস করো যে বেশ, তো রুটি খা, খেয়ে মোটাসোটা হ, কিন্তু তুই তোর মনের মধ্যে যে প্রশ্নটা জাগছে, জগৎ কি, জীবন কি, মৃত্যু কি, এই জগৎ কোথা থেকে এসছে, কে জগৎ সৃষ্টি করেছেন, তার উত্তর কি ওই রুটিটাকে ছিঁড়লে কতকগুলো ময়দার গুঁড়ো ছাড়া তো কিছু পাবো না? তাহলে রুটির চিন্তা করা নিশ্চয়ই ভালো, মেহনতি মানুষের পাশে দাঁড়ানো নিশ্চয়ই ভালো, কিন্তু সেটাই কি শেষ কথা? নিশ্চয়ই নয়। সেখানে আমরা কি চাইবো না, সেখানে আমাদের মনের খিদেটাকে মেটাবার প্রয়োজন আছে। আর মনের খিদে মেটাবার জন্যেই কি করবে না, বলবে যে মনের খিদে মেটানোর জন্যই ওই ফর্মে ফিলসফি বা দর্শন কথাটা লিখেছি, যাতে আমিও একদিন বলতে পারি যে জীবন কি, মৃত্যু কি, এর উত্তরটা আমি অন্তত খুঁজে পাওয়ার চেষ্টাটা করি। আমিও একটু জ্ঞানানুরাগী হয়ে এগিয়ে আসি না কেন এগুলোকে জানবার জন্য? আর একটা জিনিস হয়, তোমার আরও কিছু দুষ্টু বন্ধু থাকতে পারে। কীরকম দুষ্টু বন্ধু না, বিজ্ঞান নিয়েছি, বিজ্ঞান নিলেই স্বাভাবিকভাবে মনে হয় যে আমি একজন বিজ্ঞানের ছাত্র। এটা হতে পারে, সবারই নয়, কিন্তু কিছু কিছু তোমার বন্ধু বান্ধবীদের হতে পারে। সে হয়তো তোমাকে বলতে পারে বিজ্ঞানের এই অগ্রগতির যুগে, যেখানে আমরা চাঁদে মাটি কিনে বাড়ি করবো কিনা ভাবছি, আর তুই এখন ফিলসফির অলস চিন্তা নিয়ে বসে আছিস। তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, বা তোমরা কি বলবে, উত্তরটা তো শিখে নিতে হবে, তাই না? তাহলে সেখানে তার উত্তরটা দিতে গেলে আমরা বলবো একটাই কথা, যে আমরা তো বিজ্ঞানকে অস্বীকার করছি না। বিজ্ঞান এবং দর্শন পরস্পরের পরিপূরক। দর্শন ছাড়া বিজ্ঞান হয় না, বিজ্ঞান ছাড়া দর্শন হয় না। যে তোমাকে বলছে, যে দুষ্টু বন্ধুটি তোমাকে বলছে যে বিজ্ঞানের যুগে আর তো দর্শনের কি দরকার, তাকে বলতে হবে যে যে না রে, বিজ্ঞান ছাড়া দর্শন হয় না, যেমন আমি স্বীকার করে নিচ্ছি, আবার দর্শন ছাড়া বিজ্ঞান হয় না। কেন না, জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারের একটা সুন্দর কথা বলি, তাহলেই দেখবে সেও চুপ করে গেছে, আমরাও বুক ফুলিয়ে দর্শনের গুণগান করতে পারছি। কীরকম না, ম্যাক্স ওয়েবার বললেন যে বিজ্ঞান ছাড়া দর্শন হচ্ছে দেহহীন আত্মা, আর দর্শন ছাড়া বিজ্ঞান হচ্ছে আত্মাহীন দেহ। আবার বলছি, ম্যাক্স ওয়েবার কি বললেন, দর্শন ছাড়া বিজ্ঞান, যারা বিজ্ঞান করছেন তাদেরকে বলা যে দর্শন ছাড়া বিজ্ঞান আত্মাহীন দেহ। আত্মাহীন দেহর কোনো প্রয়োজন আছে? সে তো মৃত, তার আর কোনো তো মূল্যই থাকলো না। আবার পাশাপাশি বিজ্ঞানকে পরিপূর্ণভাবে স্বীকার করে নিয়ে বলতে পারি যে বিজ্ঞানকে বাদ দিলে কি থাকছে না, স্বপ্ন বা কবিতা। অর্থাৎ দেহটাই যখন নেই, শুধু আত্মাটা নিয়ে আমি কি করব? আত্মা সে তো স্বপ্ন বা কবিতা ছাড়া আর কিছুই নয়। অতএব বলা ভালো, সেই বন্ধুকে বলো বুঝিয়ে যে শোন ভাই, বিজ্ঞান এবং দর্শন পরস্পরের বন্ধু, পরস্পরের পরিপূরক। দর্শন ছাড়া বিজ্ঞান হয় না, বিজ্ঞান ছাড়া দর্শন হয় না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় দর্শনের সংজ্ঞাকে খুঁজে পাবার জায়গায় চলে এসেছি, তাই নয় কি? এইবার যেটুকু ছোট্ট কথা বলবো, যে আমরা কিন্তু এই দর্শনটা পেরির কথায়, দার্শনিক পেরির কথায়, দর্শনটা অনিবার্য অলৌকিক কিছু না, হঠাৎ আমাদের মধ্যে যে টপ করে পড়লো দর্শন, ফিলোসফি, এই লিখেছি, ফর্ম ফিল আপ করেছি, এই কোথা থেকে এলো রে, টপ করে পড়ে গেল আমাদের মধ্যে। না, পেরি বলছেন দর্শন অলৌকিক, আকস্মিক কিছু নয়, আমাদের জীবনে অনিবার্য এবং স্বাভাবিক। কেন না, আমরা সবাই চিন্তা করি, তবে হ্যাঁ, কারুর চিন্তার মধ্যে সেই পরিশীলতা নেই, হয়তো তার মধ্যে সেই ভাবে
সেই চিন্তাটা আমরা করি না। দার্শনিক যেভাবে আমাদের শেখাচ্ছেন বা দর্শন যেভাবে আমাদের শেখাচ্ছেন সেরম দার্শনিকভাবে চিন্তা তো আমরা করি না। আমরা সাধারণভাবে চিন্তা করি। কাজে সেই অর্থে আমরা সবাই দার্শনিক। সে হাওড়া স্টেশনের একজন কুলীয় দার্শনিক, সাধু চোর ধনী গরিব একটা মেষপালক সেও দার্শনিক। কিন্তু সেই সেই দার্শনিককে আমরা কি দার্শনিক বলবো, বা আমরা কি সেই দার্শনিক হব? সে দার্শনিক হচ্ছে মন্দ দার্শনিক। আর সত্যিকারের আমি আমার জ্ঞানের অনুরাগকে বাড়িয়ে আমি যখন ঈশ্বর আত্মা, এই জগতের সৃষ্টিকর্তা, আমার এই আশেপাশের জগতে কি কেন কবের উত্তরকে আমি যখন খুঁজে পাওয়ার চেষ্টা করছি, তখন আমি একজন ভালো দার্শনিক হতে চাইছি বা ভালো দার্শনিক হতে পারবার চেষ্টাটা করছি। কাজে দার্শনিক আমরা সবাই, এ তো অনিবার্য। দর্শন আমাদের মধ্যে আকস্মিকভাবে চলে আসেনি, দর্শন আমাদের মধ্যে অনিবার্য একটা শাস্ত্র। কাজে সেই অর্থে আমরা সবাই দার্শনিক, কিন্তু আমরা চেষ্টা করব ভালো দার্শনিক হবার। আর তো থামা যাচ্ছে না। এইবার কিন্তু সংজ্ঞাকে আমরা খুঁজে পাবই। কিরকম পেলাম না, তোমরা যদি খাতা নিয়ে বসো তাহলে লিখতে পারো সংজ্ঞাটা কি না। যে শাস্ত্র, দর্শন হলো এমন এক শাস্ত্র যা সমগ্র জগৎ ও জীবনের সামগ্রিক এবং সুসংবদ্ধ জ্ঞান দান করে। আবার বলছি, তোমরা যদি খাতা নিয়ে বসে থাকো তাহলে লেখো, কি লিখবে? দর্শন হলো এমন শাস্ত্র যা সমগ্র জগৎ আর জীবনের সামগ্রিক এবং সুসংবদ্ধ জ্ঞান দান করে, জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা করে, তার মূল্য নির্ধারণ করে। আরও একটা কথা যোগ করা যায় এই সংজ্ঞাটার সঙ্গে, ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা এবং অতীন্দ্রিয় পরম সত্তার প্রত্যক্ষানুভূতিকে যুক্তি দিয়ে সমর্থন করাই হলো দর্শনের কাজ। চেয়ে থাকলে কেন আমার দিকে? বুঝতে অসুবিধা হয়েছে? শেষ লাইনটা বোঝানো গেল না? তোমাদের অসুবিধা হচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা বেশ, আমি আরেকবার বলছি, দর্শন হলো এমন এক শাস্ত্র যা কি না সমগ্র জগৎ আর জীবন, এই জগৎ আর জীবনের সামগ্রিক রূপটাকে তাকে জানছি, যেটা তার সমালোচনা করে সুসংবদ্ধভাবে সেটার মূল্যটাকে নির্ধারণ করে আমাদেরকে জানতে সাহায্য করে। তার মানে আমরা দর্শন পড়লে সামগ্রিকভাবে জগৎ আর জীবন সম্পর্কে জানতে পারবো। এবার ক্লিয়ার করতে পেরেছি? লাস্ট লাইনটাতে আটকে গেছিলে, যেখানে আমার দিকে চেয়েছিলে সবাই, যে এটা আবার কিরম হলো, তাই তো? আচ্ছা, ওইটা আমি আরেকবার বলি। ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা। ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা মানে কি? কিচ্ছু না, ঘাবড়াবার মতো কিচ্ছু না। ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা মানে আমি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন দিয়ে যা পাচ্ছি, যা দেখছি, ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা, অর্থাৎ আমি এই আমার ইন্দ্রিয়গুলো দিয়ে যা জানছি, সেই যে জানার অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আমি ঠিক জানছি কিনা তার একটা সমালোচনা করা দর্শনের কাজ। বাকি থাকলো আরেকটু অংশ, সেটা হচ্ছে অতীন্দ্রিয় পরম সত্তার প্রত্যক্ষানুভূতিকে যুক্তি দিয়ে সমর্থন করা। অতীন্দ্রিয় পরম সত্তার প্রত্যক্ষানুভূতি কি না? অতীন্দ্রিয় পরম সত্তার প্রত্যক্ষানুভূতি হচ্ছে অতীন্দ্রিয়, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমার ইন্দ্রিয়ের বাইরে, সেই পরম সত্তা কে না? ঈশ্বর, ভগবান, গড, যাই বলো না কেন, সেই পরম সত্তাকে আমরা যে প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি, সেটাকে যুক্তি দিয়ে সমর্থন করাই হচ্ছে দর্শনের কাজ। আবার বলছি, ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা মানে আমি ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা জানলাম সেটাকে সমালোচনা করে দেখবো যে আমি ঠিক জানলাম কিনা। হলো দ্বিতীয় অংশটা কি? অতীন্দ্রিয় পরম সত্তা মানে আমাদের এই ইন্দ্রিয়ের বাইরে যে পরম সত্তা বলতে যার উদ্দেশ্যে বাড়ি বেরোবার, হয়তো পরীক্ষা দিতে যাচ্ছ, 5 বার এমনি করে প্রণাম করে নিয়ে তবে এগোচ্ছ, তাই না? তাহলে কার উদ্দেশ্যে প্রণামটা করছো? সেই পরম সত্তা। তো সেই পরম সত্তা কেউ যে প্রত্যক্ষভাবে আমরা অনুভব করতে পারি, তাকে যুক্তি দিয়ে সমর্থন করাই হচ্ছে দর্শনের কাজ। তাহলে আমরা পুরোটা
অর্থাৎ আমরা এই 3 দিন ধরে আমি যা বলে গেলাম, দেখো তো তোমরা ঠিক বুঝতে পেরেছো কিনা। আমি খুব ছোট্ট ছোট্ট করে এক এক লাইনে বলে দিই যে আমরা দর্শনের স্বরূপ জানতে গিয়ে জেনেছি ফিলসফি একটা ইংরেজি শব্দ, দুটো গ্রিক শব্দ থেকে এসছে, ফিলস এবং সোফিয়া। ফিলস মানে আগ্রহ বা অনুরাগ, সোফিয়া মানে জ্ঞান। তাহলে জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ থেকে আমরা ফিলোসফি পেলাম। আমরা দেখলাম ফিলোসফার শব্দটা নিয়ে এসছেন হয় পিথাগোরাস, পাশাপাশি মতান্তরে কেউ বলছেন না সক্রেটিস। সক্রেটিস আবার আরও সুন্দরভাবে বললেন যে আমি ফিলোসফার কেন না, আমি জানি আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এই জ্ঞানটুকু আমার আছে, সেই অর্থে আমি একজন, তোমরা আমাদেরকে জ্ঞানী বলছো, তো কাজে বরং বলো যে আমরা জ্ঞানানুরাগী, ফিলোসফার। হলো, এটুকুন জেনেছি। আমরা আগের দিন জেনেছি দর্শন, ভারতীয় মতে ফিলোসফি বা দর্শন যেটা তোমরা লিখেছো ফর্মে, তো সেই দর্শন বলতে আমরা জেনেছি সত্যকে উপলব্ধি করা। ওই যে বললাম পরম সত্তার প্রত্যক্ষানুভূতিকে যুক্তি দিয়ে সমর্থন করা, সেই সত্যকে উপলব্ধি করা যে হ্যাঁ সত্যকে জানা যায়, সত্যকে পাওয়া যায় এবং সত্যটাকে উপলব্ধি করা যায়। আমি যা শিখছি বা জানছি আমি সেই রকম আচরণ করব, তবেই তো আমি সত্যিকারের দার্শনিক হব। আগের দিন আমি বিস্তারিত আলোচনা করেছি সব। আর কি জেনেছি না, বিস্ময় থেকে আমাদের মনে যে প্রশ্নগুলো জাগলো, প্রখ্যাত দার্শনিক প্লেটো বললেন, আমাদের মনে যে প্রশ্নগুলো জাগলো কি, কেন, কবে, কোথায়, এর উত্তর খুঁজতে গিয়ে আমরা যে শাস্ত্রকে পেলাম সেটাই হচ্ছে দর্শন। পাশাপাশি আমরা দেখলাম রেনে ডেকার্ট বললেন যে যখন মানুষ সব কিছুকে সন্দেহ করছিল তখন তিনি কি বললেন, বললেন যে আমি সন্দেহ করছি মানেই আমি চিন্তা করছি, আমি চিন্তা করছি মানেই তাহলে আমার ভেতরে কেউ একজন আছে আর তাকে সন্দেহ করা যায় না। অতএব বিস্ময়ের পাশাপাশি সংশয় থেকে আমার মনে যে প্রশ্ন জাগলো, রেনে ডেকার্ট বললেন সংশয় থেকেই দর্শনের শুরু। পাশাপাশি দেখলাম উপযোগিতা বোধ থেকেও দর্শনের শুরু। আগের দিন বিস্তারিত আলোচনা করেছি। কার্ল মার্কস বললেন যে দর্শন হলো এমন এক শাস্ত্র যা আমাদের পথপ্রদর্শক। কিসের পথপ্রদর্শক? কি পথ দেখায় না, শোষক সমাজের বিলুপ্তি ঘটিয়ে একটা শ্রেণীহীন, কোনো শ্রেণী থাকবে না, সবাই আমরা সমান, তো সেই শ্রেণীহীন সমাজের মানে সৃষ্টি করার ক্ষেত্রে দর্শন আমাদের পথপ্রদর্শক। এগুলো আমরা জেনেছি। আর আজকে দেখলাম যে সাধারণ জ্ঞান, অনৈক্যবদ্ধ জ্ঞান, বিজ্ঞান ঐক্যবদ্ধ তো বটেই, কিন্তু অংশ তো মানে সব নিয়ে আলোচনা করে না। সেখানে আমাদের দর্শন সম্পূর্ণভাবে, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কেন না, জগৎ আর জীবনের সমগ্র বিষয়বস্তুটাকে আমাদের জানাবার চেষ্টা করে সুসংবদ্ধভাবে, অস্পষ্টভাবে নয়, সুসংবদ্ধ, সুস্পষ্টভাবে। তাই দর্শন হলো সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ জ্ঞান হারবার্ট স্পেন্সারের মতে। আর বন্ধুদেরকে তো কি বলবে বলেই দিলাম, তাই না? বন্ধুদের যে দুষ্টুমিগুলোর উত্তর তো নিশ্চয়ই পেয়ে গেছো, যে শুধু রুটির চিন্তা করলে দেহের খিদে মেটে কিন্তু মনের খিদে মেটে না। মনের মধ্যে যে প্রশ্নগুলো, কি, কেন, কবে, কোথায়, কে জগৎ সৃষ্টি করলেন, আমার ভেতরে সত্যি আত্মা বলে কিছু আছে কিনা, এইসব প্রশ্নের উত্তর কে দেবে? রুটি দেবে না। রুটি চিন্তা করলে দেহের পুষ্টি হবে, মনের পুষ্টি হবে না। দ্বিতীয়ত কি পেলাম না, যে দুষ্টু বন্ধুরা বলেছিল যে বিজ্ঞানের কাছে আর দর্শনের কি প্রয়োজন, তাদেরকে বললাম ম্যাক্স ওয়েবারের কথায় যে বেশ তো, আমি তো, তোরা বলছিস বিজ্ঞানী সব, দর্শনের প্রয়োজন নেই, কিন্তু আমি মনে করি বিজ্ঞানেরও প্রয়োজন আছে, দর্শনেরও প্রয়োজন আছে। কেন না, দর্শনকে বাদ দিলে বিজ্ঞান আত্মাহীন দেহ, আত্মা ছাড়া দেহ, আত্মা ছাড়া দেহর কোনো আর অস্তিত্ব আছে? মানে অস্তিত্ব বলতে তার আর কোনো প্রয়োজন আছে? সে তো ফেলে দেওয়া। পাশাপাশি বিজ্ঞানকে যদি সরিয়ে দিস তোরা, তাহলে কি হবে না, দেহ ছাড়া আত্মা, সেও তো স্বপ্ন কবিতা হয়ে যাবে। কাজেই দর্শনেরও যেমন প্রয়োজন আছে, বিজ্ঞানেরও প্রয়োজন আছে, এবং দুজনে দুজনের পরিপূরক, একটা ছাড়া আর একটার কোনো অস্তিত্ব নেই। এটা আমরা জেনে এলাম। আমি এটা সিনপসিস করে দিচ্ছি, পুরোটা আমরা তাহলে কি জানলাম। আর জানলাম কি, যে আমরা সবাই মোটামুটি দার্শনিক, কিন্তু তার মধ্যে ভালো দার্শনিক আর মন্দ দার্শনিক আছে। তা আমরা স্বাভাবিকভাবেই ভালো দার্শনিক হওয়ার চেষ্টা করব। দর্শন আমাদের কাছে অলৌকিক আকস্মিক কিছু নয়, অত্যন্ত জীবনের অত্যন্ত অনিবার্য একটা শাস্ত্র হচ্ছে দর্শন। আর সবশেষে কি দেখলাম
দেখলাম সমগ্র জগৎ আর জীবন সম্পর্কে যে শাস্ত্র সুসংবদ্ধভাবে আমাদের সামনে সামগ্রিকভাবে জ্ঞান দান করে, জগৎ আর জীবনের স্বরূপ ব্যাখ্যা করে তার মূল্য নির্ধারণ করে, আর ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার সমালোচনা করে, যা জানছি তা ঠিক জানছি কিনা সমালোচনা করে, আর অতীন্দ্রিয় পরম সত্তার, সেই পরম সত্তার প্রত্যক্ষানুভূতিকে, তাকেও যে প্রত্যক্ষ করা যায়, তাকে যুক্তি দিয়ে সমর্থন করাই হলো দর্শনের কাজ। তাহলে মোটামুটি তোমাদের এই ক্লাস শুরুর সময়ে আমি যতটুকু পারলাম তোমাদের কাছে এইটা উপস্থাপিত করলাম, দর্শনের স্বরূপটাকে। তোমরা এবার বাড়িতে সেটা বই যদি এর মধ্যে কিনে থেকে থাকো, একটু পাতা উল্টিয়ে দেখো। তোমরা যদি বুঝতে পেরে থাকো আমার এই 3টে এপিসোডে বা 3টে ভিডিওতে যদি বুঝতে পেরে থাকো দর্শনের চেহারাটা কেমন, দর্শন কি, দর্শনের সংজ্ঞাটাও পেয়ে গেলে, এবং দর্শন কিভাবে পেলে, কিভাবে উৎপত্তি হলো, এগুলো যদি বুঝতে পেরে থাকো, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। এরপরে আমি দেখছি তোমাদের সিলেবাসে কীরকম কী আছে, তারপরে সেই অনুসারে কি প্রয়োজনীয় বিষয়টার আগে বলার দরকার সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই বলবো। আর একটা জিনিস বলি, তোমাদের এই বলতে গিয়ে আমিও কিন্তু আমার সেই পুরনো দিনগুলোর কাছে বা পুরনো দিনগুলোতেই ফিরে গেছি বলেই আমি মনে করি। কাজেই তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে এই বলার সুযোগটুকু আমি পাচ্ছি আজকের এই প্রযুক্তির হাত ধরে, তাই তোমাদের অনেক মনে হচ্ছে যেন আমি অনেক তোমাদের কাছাকাছি এসে গেছি। নমস্কার।